শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবা রাঙা সকাল অনুষ্ঠানে। একটা নতুন দিন শুরু হলো এবং আজকের এই দিনটিও সকলের ভালো কাটুক, সুন্দর কাটুক, এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, 2 ঘন্টার আয়োজনে আমরা প্রথম ঘন্টায় অতিথি আলাপন করব এবং দ্বিতীয় ঘন্টায় আমরা গান শুনবো, কিন্তু তার আগে চলে যাচ্ছি লাবণ্যর কাছে। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। প্রতিদিন তোমার কাছে না, মাঝে মাঝেই তোমার কাছে একটা আবদার করি, কিন্তু আজকে তোমার কাছে আবদার করব না, তোমার চাপ আচ্ছা। একটু কমাবো। আচ্ছা। আজকে আমাদের অতিথির কাছে আবদার করব। ওকে, চলো দর্শককে জানাই কে আছেন এবং তার কাছে কি আবদার। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি সাবেক উপসচিব ফেরদৌস পারভীন। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো। যেমনটা ভালো। বলছিলাম যে আমরাও খুব ভালো আছি। একদমই যেমনটা বলছিলাম যে আমরা আপনার কাছে আবদার করব একদম শুরুতে, সেটা হচ্ছে আমরা জানি যে আপনি নজরুল সঙ্গীত নিয়ে কাজ করেন, একই সাথে জাগরণী গানও করেছেন সেই সময়টায়। বিজ্ঞ একজন মানুষ, আপনার গান দিয়ে শুরু করতে চাই এই সুন্দর আয়োজন। একটু ভিন্ন ভাবে আজকের আয়োজন শুরু করতে আচ্ছা, চাই। ঠিক আছে। তো আমি যে গানটি করব, এখন আমি যেহেতু মানে রেডিওর গীতিকার আর কি, জি। আচ্ছা, আর টেলিভিশনেও আমি সুরকার, সঙ্গীত পরিচালক জি। আর গান তো করছি, তো কাজেই আমার লেখা একটা গান দিয়ে আমি শুরু করছি। নিশ্চয়। মিষ্টি হাসি ছোঁয়ায় তুমি ভরিয়ে দিলে মন, চোখের চাওয়া জিতে নিলে জীবনের সব কটি ক্ষণ, মিষ্টি হাসি ছোঁয়ায় তুমি ভরিয়ে দিলে এই মন, উজাড় করে দিয়েছিলে সব ভালোবাসা, তারি সুখে সুখী হয়ে মিটালে সব আশা, সইতে পারোনি বদন খানি মলিন হলে যা, হাহাকার করেছে হৃদয় ফিরে পাওয়ার জন্য, মিষ্টি হাসি ছোঁয়ায় তুমি ভরিয়ে দিলে এই মন। বাহ বাহ, চমৎকার। অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনার গান দিয়ে আমাদের মন আসলে ভরে গেছে। এই গুণী মানুষটাকে আজকে আমাদের সঙ্গে পেয়েছি, এটা আমাদের জন্য ভীষণ ভালো লাগার। এত বর্ণাঢ্যময় একটা জীবন আপনার, জানি না আজকের আয়োজনে কতটুকু উঠিয়ে আনতে পারবো আমরা, কিন্তু শুরু করতে চাই একদম সেই শৈশব থেকে। শৈশবটা কোথায় কেটেছে, কেমন কেটেছে, সবকিছু মিলিয়ে একটু আগে শৈশবের স্মৃতি জানবো। তো আমার অ্যাকচুয়ালি আমার জন্ম হলো জামালপুর জেলায়। তো আমার আব্বার যেহেতু বদলি চাকরি ছিল, সেজন্য আমরা বিভিন্ন জায়গায় যেতাম। তো জামালপুর কিছুদিন ছিলাম, তারপর এসে ময়মনসিংহ, আবার জামালপুর 5-6 পড়েছি ওখানে। তো ওই সময় আবার আমি গানও শেখা আরম্ভ করি জামালপুরে, ক্লাস 5-এ যখন পড়ি, তখন ওস্তাদ ফজলুল হকের কাছে আচ্ছা, নজরুল সঙ্গীত দিয়ে স্টার্ট আমার গান। আর আম্মা সাংস্কৃতিক মনা ছিল কিছু, ওনার হাতে তালিম নিতাম গানের আর কি। পরে আমি যখন 6-এ উঠি তখন ময়মনসিংহ আসি। আচ্ছা। তো আমরা ময়মনসিংহে দীর্ঘ সময় কাটাই আর কি। ক্লাস 6-এর থেকে আমি বিদ্যাময় স্কুল পড়ি, বিদ্যাময় স্কুল গভর্নমেন্ট গার্লস স্কুল। তো ওখান থেকে পরে আমি মোমিনুন্নেছা কলেজে ইন্টারমিডিয়েট পড়ি। আচ্ছা, তারপরে এম কলেজ, আনন্দমোহন কলেজ যেটা, সেটাতে আমি বিএসসি পড়ি। আপনি মানে খুব দ্রুতই বড় হয়ে যাচ্ছেন গল্পের মাধ্যমে, কিন্তু আপনাকে আর একটু ছোট রাখতে চাই। সেই ছোট সময়ের মানুষটাকে আমরা আর একটু জানতে চাই। সেই সময় অনেক ধরনের জায়গায় আপনার ঘুরে ঘুরে পড়াশোনা করা হয়েছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড করা হয়েছে, বন্ধু বান্ধব সবকিছু মিলিয়ে কেমন ছিল সময়টা?
তো যেটা ময়মনসিংহে বেশিরভাগ, যেহেতু আমি ক্লাস থেকে, তো ওখানে বন্ধু বান্ধব আমার ছিল, যেটা আর আমাদের সময় বন্ধু বান্ধবের বিষয়টা একটু অন্যরকম ছিল। জি। যেমন হয়তো ছোট সময় আমি একটু চঞ্চল প্রকৃতি ছিলাম, যদিও আচ্ছা, মেয়ে। তো আর আমরা ভাই বোন 10 জন ছিলাম, তো আচ্ছা। একটু কারাকারি খাবার টাবার নিয়ে হতো এগুলো আর কি। sharing, হ্যাঁ। তো আমি একটু ছৌ মেরে নিতে পারতাম আর কি। আচ্ছা। সেটা আমার ভাই বোনের হাত থেকে, বড় বোনের হাত থেকে বিশেষ করে, উনি একটু শান্ত ছিল। আপনি কত নাম্বার ছিলেন? আমি 4 নাম্বার। 4 নাম্বার। আচ্ছা। 4 নাম্বার। তো আমি করতাম কি আর কি, আজকে ইচ্ছে হলো যে নাড়ু খাবো, সেই জন্য আমার একটা বান্ধবীর সঙ্গে নিয়ে, ওই আবার বন্ধু বান্ধব আছে বা আমরা কাকা ডাকি বা ভাই ডাকি, তাদের ওখানে যে ভাই নাচ দেখাই, বলে হ্যাঁ হ্যাঁ নাচ দেখাই, একটু নাচ দেখালাম দুজনে। তাই ওনারা বুঝতো যে কি খাবে, নাড়ু খাবো বা তেঁতুল খাবো, এগুলি আমাদের ছোট সময়েরই ছিল। আচ্ছা। আর আরেকটা যেটা করতাম, যে এমনি তো পুতুল খেলাটা আমাদের তখন খুবই ছিল। মেয়েদের, হ্যাঁ। আর দর্জিদের ওখানে যে মানে দর্জির কাছে বসে থাকতাম, যে তার সুন্দর একটা কাপড় কখন বেরোবো, এটা আমার পুতুলের, ও, এটা পুতুলের পোশাক পুতুলের জন্য হিসেবে। এটা করতাম। বাহ। আর আরেকটা দুষ্টামির কথা আমি একটু বলি, নিশ্চয়ই। সেটা হলো যে আমাদের বাসায়, আমার কাজিনরা আসতো তো, অনেক ভাই বোন সব, তো আমাদের বাসায় একটা লোহার সাপ ছিল। আচ্ছা। হ্যাঁ, এরকম বসে থাকতো লোহার সাপটা। আচ্ছা। তো যখনই আমাদের কাজিনরা কেউ আসতো, তাদেরকে সন্ধ্যার সময় বাসার সামনে আবার সন্ধ্যা ফুলের গাছ ছিল, ওখানে সাপটাকে চুপ করে বসে রেখে আসতো। আচ্ছা। এসে ওনাদের চলো যাই একটু ওখানে ঘুরিয়ে এসে আচ্ছা। করে ওনাদের ওই দিকে কাছে নিতাম আর কি। যেই মাত্র তারা তো সাপ দেখে চিৎকার, আমার আম্মা বলতে এই গল্প শুনে বোঝা যাচ্ছে আপনি আসলেই খুব চঞ্চল ছিলেন। আপনার বাবা কি করতেন এমনিতে? আমার আব্বা মেইনলি সরকারি চাকরিতে ছিলেন কিছুদিন, তারপরে অবশ্য উনি ওই ইডেন আর্ট প্রেস নিয়ে ব্যবসায় ছিলেন আর কি, ওই ময়মনসিংহ থেকে ময়মনসিংহে উনি। আপনার পড়াশোনা তো সব ময়মনসিংহেই আসলে হয়েছে। আপনার প্রথম স্কুল কোনটা ছিল? প্রথম স্কুলটার নাম ঠিক আমার মনে নাই, ওটা জামালপুরে ছিল। আর এসএসসি তাহলে কোন স্কুলে? বিদ্যাময়ী থেকে আমি, ওখান থেকে? হ্যাঁ, ওখানে ক্লাস 6 থেকে। পড়াশোনায় কেমন ছিলেন ম্যাম আপনি? আমি মানে নিজেরটা বলতে হয় না, তবু পড়াশোনায়, গান বাজনায় এবং খেলাধুলায় সবগুলিতে আমি এক্সপার্ট ছিলাম। বাহ। মানে খেলাধুলা বিএসসিতে আমি চ্যাম্পিয়ন। হ্যাঁ, আর স্কুলেও যেমন যেগুলি শক্ত খেলা আর কি, যেমন 200 মিটার দৌড়, ওইটা পারতো না সবাই, ওটাতে আমি ফার্স্ট হতাম। বা যেমন বাসায় এমনি বউচি খেলা বা গুল্লাছুট খেলা, আমরা এগুলি খেলতাম আর কি। ওগুলি আমার দেখলে সবাই ভয় পেয়ে মানে দৌড়াতো, কাছে থাকতো না। আপনাকে আমরা আর যতটুকু লেখাপড়ায় জেনেছি, আমি ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট হয়েছি। বাহ, চমৎকার। এবং এসএসসি তো আমি অঙ্কে লেটার পেয়েছি। আচ্ছা আচ্ছা। বাহ। ভীষণ সুন্দর একটা শৈশব। ম্যাম, আপনাকে আমরা যতটুকু জেনেছি, আমরা লক্ষ্য করেছি যে মায়ের সাথে আপনার সখ্যতা দারুণ ছিল। স্কুলে যখন যেতেন তখন মা হয়তো মাঝে মাঝে চুলটাও বেঁধে দিত, যেহেতু আপনি খুব মানে কি বলবো, প্রিয় একটা মেয়ে ছিলেন এবং সাংস্কৃতিক পরিমণ্ডল সবকিছু মিলিয়ে খুব দারুণ একটা শৈশব ছিল। মায়ের সাথে সম্পর্কের জায়গাটা আপনার কেমন ছিল এই 10 ভাই বোনের মধ্যে? 10 ভাই বোনের মধ্যে আম্মার সঙ্গে আমার সম্পর্কটা ভালো ছিল, খুবই ভালো ছিল। সেটাই কারণে যে আমি তো ছোটকাল থেকে পুরস্কার পাই। জি। হ্যাঁ, খেলায় হোক, গানে হোক, এই হোক, পুরস্কার পাই, স্কুলেও পুরস্কার পেতাম। এগুলি সব এনে আমি আম্মার কোলে দিতাম। আম্মা যেখানে বসে থাক, এসে আমার কাছে, এটা আমার বোধহয় খুব ভালো লাগতো এই জিনিসটা। আর ওই যে গান টান যখন আমি হয়তো কম্পিটিশনে গাবো স্কুলে বা এতে, আম্মা ওইগুলো ঠিকঠাক করে দিতেন আর কি। আর আরেকটা যেটা করতেন, আমার চুল অনেক লম্বা ছিল, আমার ছোট এত লম্বা ছিল চুল, তো আমি চুলটা আর ভালো করে আশ্রাইতাম না, মানে গোসলের পরে কোনো রকম একটু বেনিটা করে স্কুলে চলে যেতাম। আচ্ছা। তো আম্মা করতো কি, বিকালে বসে তেল দিতে থাকতো, আমি দৌড় দিব জানে, এই জন্য আঙ্গুলের মধ্যে প্যাঁচ দিয়ে নিত চুলটা। আমি যেই উঠলাম দেখি যে টান পরে গেল আর কি। তো এরকম আর কি সম্পর্কটা ছিল। কিন্তু আম্মা খুব আর্লি মারা যায় আর কি। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আম্মা মারা যায়। তাহলে মায়ের সাথে সময়টা খুব কমই কেটেছে। ম্যাম, আপনার সম্পর্কে আরো কিছু তথ্য আমরা জানি, সেগুলো দর্শককে জানাতে চাই। ওকে। প্রিয় দর্শক, ফেরদৌস পারভীন সরকারের অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা।
তিনি লেখক, কবি, সাহিত্যিক, গীতিকার, সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও বিশেষ পরিচিতি অর্জন করেছেন। তার কর্মজীবন শুরু হয় শিক্ষকতার মাধ্যমে। পরে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। মৎস্য অধিদপ্তরের বিভিন্ন শাখায় ও ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলায় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সঙ্গে কাজ করেন। ডিএফআইডি অর্থায়নে ফিশারি ট্রেনিং অ্যান্ড এক্সটেনশন প্রজেক্টে ৫ বছর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি মৎস্য অধিদপ্তরের প্রথম নারী প্রকল্প পরিচালক হওয়ায় গৌরবের একটা স্থান দখল করে থাকেন। দীর্ঘ সাফল্যময় কর্মজীবন শেষ করে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে উপসচিব হিসেবে অবসর গ্রহণ করেন এবং পরবর্তীতে জেআইসিএ অর্থায়নে স্মল স্কেল ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট প্রজেক্টে ৫ বছর কনসালটেন্ট হিসেবে কাজ করেন। গ্রামগঞ্জের নারীদের মাছ চাষে উদ্বুদ্ধ করা, সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা এবং তার কর্মজীবনকে আরো সমৃদ্ধ করেছে এই কাজগুলোই। তাকে জানছিলাম, আবার ফিরে যাচ্ছি তার গল্পে। মায়ের গল্প আমরা করছিলাম। খুবই অল্প বয়সে যে সময় মাকে হারিয়েছেন, সেই সময় হয়তো বা পরিবারের অন্যান্যরা আপনার অনেক বেশি যত্নটা নিয়েছেন। সেটা বড় বোন হতে পারে, ভাই হতে পারে। সেই স্মৃতিগুলো একটু শুনি। তবে বড় বোন বা বড় ভাই আমাদের মানে পরিচর্যা নেওয়ার তাদের টাইম ছিল না, কারণ আমরা সবাই তখন আমাদের ছোট, তো আমার ছোট ৬ জন ভাই বোন, এবং সবার ছোট যেটা ও ১.৫ বছর বয়স। আচ্ছা। তো এখন মারা যাওয়ার পরে খুব একটা বাসার মধ্যে অবস্থা। তারপরে আবার ৮ মাস পরে আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। মানে বিয়েটার ঠিক করা ছিল, কিন্তু আমার অসুস্থতার জন্য হয়নি। পরে ৮ মাস পরে হয়ে যায়। তো এই আমরা ওই যে ছোট ভাই বোন, কেউ ১.৫ বছর, কেউ ৩ বছর, কেউ ৪.৫ বছর, এরকম। তো ওদেরকে দেখাশোনা করা, এই করা, তার মাধ্যমে পরে আবার আমাদের বলতে পারে আপনি নিজেই তখন আসলে বড় হয়ে গেছেন, যার কারণে আপনার একটা দায়িত্ব পড়েছে বাকি ভাই বোনদের দেখা। ওই বোনটাকে যেমন ওকে আমি কলেজে যাওয়ার আগেই গোসল টোসল করে খাইয়ে রেখে যেতাম। আবার ওকে ২-১ দিন আমার কলেজে নিয়ে গেছি প্র্যাকটিক্যাল ক্লাস, যখন আম্মা মারা গেছে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে। তো প্র্যাকটিক্যাল ক্লাসে নিয়ে ওকে নিয়ে বসে রাখতাম। তারপরে আর্টসের মেয়েরা দেখতো, ওকে নিয়ে খেলতো, ওই করতো। তো ২-১ সময় বসে, একদিন বসে রেখেছি আর প্র্যাকটিক্যাল ক্লাসে। আমরা তো খাতা দেখাচ্ছি স্যারকে, ও একটু পরে আমার ডাক নাম ছিল আর কি, ও থুলু থুলু করে মানে চিৎকার করতেছে। পরে আমার টিচার বলছে, যাও তুমি ওকে নিয়ে বাসায় চলে যাও। আচ্ছা। তো এইভাবে আর কি নিজেও তখন আসলে দায়িত্বশীল হয়ে উঠতে হয়েছিল মাকে হারিয়ে। একটু সেই সময়টায় আপনার বিজ্ঞানী হওয়ার স্বপ্ন যেটা ছিল, সেই গল্পটা একটু শুনবো। সেই সময় আপনি বিজ্ঞানী হতে চাইতেন কেন? সেটা হলো যে আমার প্রথম থেকেই একটা কেন জানি ছিল যে আমি সায়েন্সে পড়বো এবং বিজ্ঞানী হব, সায়েন্টিস্ট। মানে কাউকে দেখেছিলেন বা ওই সায়েন্টিস্টের গল্প টল্প পড়তাম। আমি ছোটবেলায় বই খুব পড়তাম না, পড়লেও এই সায়েন্টিস্টদের জীবনী পড়তাম। আচ্ছা। তো সেটা থেকেই তো আমি যখন সায়েন্স পড়বো, আমার আব্বা চাচ্ছিল না। হ্যাঁ, কারণ তখন সায়েন্স পড়া একটু কঠিন মেয়েদের। তারপর আমাদের বাসার যে অবস্থা, তো তখন আমি যখন আব্বা আমাকে ভর্তি করাবে না সায়েন্সে, তখন আমি নানাকে ধরলাম। আচ্ছা। পরে নানা বললো, দেখ তুই সায়েন্স পড়ে তো মানুষ ডাক্তার হয়, তুই ডাক্তার না হয় তুই সায়েন্টিস্ট। আমরা না, আমি তাই করবো। বলে তাহলে কিন্তু তোর এমএসসি পর্যন্ত পড়তে হবে, কারণ বিএসসি পড়ে যদি টিচার হয় তাহলে কিন্তু কষ্ট সায়েন্সের টিচারদের। পরে আমি বলছি না, এমএসসি পড়বো। পরে নানা আব্বাকে রাজি করালো। তারপরে তো ইন্টারমিডিয়েটে পড়ার সময় অনেকেই মানে জানে যে আমি ডাক্তারি ভর্তি হবো না, সেজন্য বলতো, কেন তুমি ডাক্তারি বায়োলজি পড়েছো? তো আমার ওই একটা ইচ্ছা ছিল যে আমি কত দূর হতে পারিছি, তবু কিছুটা সায়েন্টিস্টের নাম রেখেছি আর কি। ধীরে ধীরে আমরা সেই গল্পে আসবো এবং তখন বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। ম্যাম, আপনার ভার্সিটি জীবনটা একটু শুনি। আমার ইউনিভার্সিটি জীবন একটু অন্যরকম। জি। কারণ আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, ফার্স্ট পার্টটা যাওয়ার পরই, ফার্স্ট পার্ট থেকেই তখন ওই যে দেশ স্বাধীনের একটা আরম্ভ হয়েছিল। আচ্ছা। আপনি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন? আমি ঢাকা ইউনিভার্সিটি জুলজি ডিপার্টমেন্টে ছিলাম। তো আমি তখন 69-70 একদম তখন মানে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে বা ওইটা নিয়েই আমরা বেশি ছিলাম। তারপরে যখন ফাইনাল ইয়ারে উঠলাম, তখন তো মুক্তিযুদ্ধের আমরা তখন তো ক্লাস করি, আর ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা চলে যাই সেই
জনতার সংগ্রাম চলবে চলবে, যেহেতু আমি গান করি, আমি তো সামনে প্রসেশনের সামনে থেকে এগুলি মানে তখন আমাদের যে কি একটা ফিলিংস দেশের প্রতি, নিজেদের নাই আমাদের তখন, যে আমি স্টুডেন্ট, আমার লেখাপড়া তো আছে পাশাপাশি, কিন্তু ওইটাই আমাদের তখন বেশি একদমই হচ্ছে, হ্যাঁ, যে দেশের এই অবস্থা এবং দেশকে আমাদের স্বাধীন করতে হবে। তো এটা করতাম। আর হয়তো কি ওই আমরা যখন, আমি তো কার্জন হলে আমার ক্লাস হতো, জি। রোকেয়া হলে থাকতাম, যখন রোকেয়া হলে যাওয়ার আগে দেখতাম যে ওই যে পুলিশরা আমাদের টিয়ার গ্যাস ছেড়ে দিত। আচ্ছা। হ্যাঁ, ওই যে আমরা ওইগুলি গান করতে করতে যেতাম, হয়তো এক গ্রুপ যাচ্ছি এগুলি, তো আমরা করতাম কি হলে যে ছাদের উপর থেকে ইট ঢিলে দিতাম পুলিশদের, যাতে ওরা ই না করে। তো তারপরে আমি তো আমার থিওরিটিক্যাল পরীক্ষা হলো, কিন্তু থিসিস বাকি ছিল। আচ্ছা আচ্ছা। তো সেই জন্য আমরা হলে সায়েন্সের মেয়েরা বেশিরভাগ ছিলাম। পরে 6 তারিখে আমার এক বান্ধবী, আমার রুমমেট আর কি, ওর হাজবেন্ড আসলো ওকে নিতে, ওর বিয়ে হয়েছিল। আচ্ছা 6 তারিখ বলছেন, হ্যাঁ, মার্চের 6 6 মার্চ জি 1971। জি। তো তখন উনি এসে বলল যে কালকে তো ভাষণ আছে, তুমি ওদের দুইজনকে নিয়ে চলো টাঙ্গাইলে, যাক আমার সঙ্গে, তারপরে চলে আসবে আর কি। আচ্ছা। তো আমি শুধু আমার থিসিসের কাগজগুলো নিয়ে আর দু একটা কাপড় চোপড় নিয়ে আমি চলে গেলাম, কিন্তু তারপরে তো আর ফেরা হয় নাই আর কি। তারপর তো সেখান থেকে দেশে চলে যাওয়া হয়েছে। তারপরে মুক্তিযুদ্ধ অনেক ঘটনা, যুদ্ধের সময় তো আপনাদের পরিবারও আক্রমণ হয়েছে। আমার ছোট ভাই গিয়েছিল মুক্তিযুদ্ধে, আমাকে কিছুদিন লুকিয়ে থাকতে হয়েছে, মানে অন্যরকম একটা হয়েছে। যেমন আমি মামিসিং গেছি, বাসায় থাকতে পারি নাই, দেখে রাজাকার আলবদর যখন। তো আমাদের বাসার সামনেই টিচার্স ট্রেনিং কলেজ, ওই যে রাজবাড়ি যেটা, ওইটাতে দিনে যেয়ে থাকতাম আর কি। আব্বা বলে রেখেছিল রাত্রে আসে বাসায়। আচ্ছা। তারপরে এরা করলো কি, যে আর্মি হেডকোয়ার্টারে বলছে যে একজন কোকিল কণ্ঠী মেয়ে আছে গান, হ্যাঁ। তারপর ওরা প্রস্তাব করেছে আব্বার কাছে যে আমাদের অ্যানুয়াল ফাংশনে গান করতে হবে। আচ্ছা। আব্বা এই শুনে তো আব্বার বোঝ হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে আমার বড় বোন মুখের মধ্যে কালি টালি দিয়ে একটা কালো বোরকা পরিয়েছে, পরে তারপরে আমাকে নিয়ে গেছে স্টেশনে। হ্যাঁ, তো আমি তো কান্নাকাটি করছি, আব্বার বলছি কি ব্যাপার এটি। তো পরে আব্বা স্টেশনে শুধু আমাকে বললো যে মা, তোমাকে আমি রক্ষা করতে পারলাম না, আল্লাহর হাতে ছেড়ে দিলাম, তুমি ঢাকা অমুক বাসায় চলে যাবে। আমি এই অবস্থায় গেলাম, এবং রাস্তায় প্রতি একটা স্টেশনে প্রায় আর্মিরা উঠে আর জিজ্ঞেস করে মুক্তি হয়, মানে কি যে অবস্থা। এক স্টেশনে আমাকে এসে আর্মিরা বলে এই বুদ্ধি তোমার সাথ মুক্তি হয়। তো ওরা ভাবছে আমি খুব বুড়া মানুষ, আমি কোন রকম ভয়ে মাথা নাড়ে এটারি। পরে আমি ঢাকা যে 3 মাস লুকিয়েছিলাম আর কি। আচ্ছা। কিন্তু ওই রাত্রে আমি সন্ধ্যা 6টায় ট্রেনে গেলাম, রাত 3টার সময় আমাদের বাসায় ঘেরাও করলো, এবং সবাইকে বন্দুক দিয়ে লাইন করলো বন্দুকের সামনে। তো পরে আমার ওই ভাইকে তো পায় না, ও তো ইয়েতে আছে মুক্তিযুদ্ধে, ওর ছোট যেটা স্কুলে পড়ে, ও ইনোসেন্ট, ওকে ধরে নিয়ে গেল। ওকে ধরে নিয়ে একটা, তো আপা একদিকে টানে আর ওরা আরেকদিকে টানে ওর হাত, পরে ওকে নিয়ে একটা ট্রাকে তুললো, দেখলো যে অনেক বাচ্চা কাচ্চা, পরে নিয়ে চলে গেল। পরিবারের এমনি বাকি সদস্যরা ঠিক ছিলেন পরবর্তী সময়টায়? ওনারা ঠিক ছিল, যেমন দুলাভাইকে, আমার দুলাভাই এগ্রিকালচার প্রফেসর ছিল। ছোট ভাইটাও ফিরে এসেছিল? হ্যাঁ, ওদেরকে মানে নিজেদের মারামারি করতে দিয়েছে, মাঝে মাঝে ঢুকতো আর বলতো মার লাগাও এরকম। তো পরে কিছুদিন পরে ওরা লুকিয়ে বের হয়ে আসতে পারছে, পালিয়ে এসেছে। বছরখানেক পরে। আচ্ছা আচ্ছা। মুক্তিযুদ্ধের আসলে অধ্যায়টা এত বড়, এত অল্প সময় তুলে আনাটা আসলে খুব কঠিন। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধে অনেক কিছু হারিয়ে যেতে হয়েছে, অনেক মানুষ তার প্রাণ দিয়েছে, কিন্তু তারপরেও একটা নতুন সূর্য উঠেছে, নতুন ভাবে সবকিছু সেজে উঠেছে, এবং নব উদ্যম নিয়ে আপনারাও কাজ শুরু করেছেন। পড়াশোনা কি শেষ হলো যুদ্ধের পরে? আমার তো থিসিস বাকি ছিল, যুদ্ধের পরে থিসিসটা জমা করলাম। আচ্ছা। কিন্তু এটার সুন্দর একটা গল্প আছে, বলি। সেটা হয়েছে কি, আমি তো ওই যে থিসিসের কাগজগুলো নিয়ে গেছি, তারপর একদম গ্রামের বাড়িতেও চলে গেছিলাম আমরা। তো ওখানে ওই আমাদেরও যা গয়না টয়না, আমার গয়না, ওগুলি একটা ট্রাঙ্কের মধ্যে রেখেছি, আমার কাগজ ওইটাতে। একদিন রাত্রে শীত করে নিয়ে গেছে ট্রাঙ্ক। এখন আপাও কান্নাকাটি করে গয়নার জন্য, সবাই টাকা পয়সা গয়না, আমি তো কাগজের জন্য, যে আমার কি হবে, পরীক্ষা তো আমার
পরে একজনে খবর দিল যে পাট ক্ষেতের মধ্যে কাগজ পরে আছে, ট্রাঙ্কটা পরে আছে। আচ্ছা, পরে যে আমি পেলাম, পেয়ে মানে আমার এত হলো যে মানে এটা হারাইলে, তো পরে ওটাই এনে কুচিমুচি হয়ে গেছে। যাই হোক, ওটাকে এনে ঠিকঠাক করে আপনার কথা শুনে একটা কথা মনে পড়ে গেল যে বড়রা বলে লাবণ্য যে সবকিছু চুরি করা যায় কিন্তু বিদ্যা চুরি করা যায় না। ম্যামের ক্ষেত্রে হয়তো এটাই হ্যাঁ, ঘটেছে না? আসলেই তাই। এটা হলে তো একদম চমৎকার। সম্ভব অবস্থা তারপর নেই। থিসিস জমা দিয়েছিলেন। হ্যাঁ, তারপরে এসে থিসিস জমা দিলাম, তারপরে তো রেজাল্ট হলো আর কি। এরপরে কি ভাবছিলেন কি করবেন? না, আমি আবার পরীক্ষা দিয়েই তখন দেখি যে অ্যাডভার্টাইজ হয়েছে টাঙ্গাইল কুমুদিনী কলেজে লেকচারার, মানে আচ্ছা। ওইবারই ওদের সায়েন্স স্টার্ট হয়েছে, আচ্ছা। আচ্ছা, 4টা সাবজেক্টে লেকচারার। এটা কত সালে ম্যাম? এটা হলো 72। আচ্ছা। 72-এ। তো তখন আমি আমার বড় ভাই আবার টাঙ্গাইলে, উনি জব করতেন, ম্যাজিস্ট্রেট ছিলেন। আচ্ছা, তো আমি তখন অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে কুমুদিনী কলেজে জয়েন করলাম। তো ওখানে করছিলাম, এর মধ্যে টাঙ্গাইলে আমার বিয়ে হলো আর কি। আচ্ছা। তো আমার আরো একটি অধ্যায় আপনার। তো আমার হাজবেন্ড আবার ঢাকায় জব করতো। তো তারপরে আমি টাঙ্গাইল থেকে ঢাকা চলে আসলাম। তো ঢাকায় এসে আমি শাহিন স্কুলে জয়েন করলাম। আচ্ছা, তো শাহিন স্কুলে করছিলাম, এরপরে আমি গভর্নমেন্ট জবে গেলাম। প্রথমে ফিশারি ডিপার্টমেন্টে ডেপুটি বায়োলজিস্ট হিসেবে। আপনার গভর্নমেন্ট জবে যাবার আগে একটু ছোট করে এই যে শিক্ষকতা জীবন আসলে শুরু করেছিলেন, সেটার অভিজ্ঞতা একটু জানতে চাই। কেমন ছিল সময়টা? ওই সময়টা তো খুবই ভালো, কারণ হলো যে কুমুদিনী কলেজের সায়েন্সের মাত্র একটা ক্লাস, হ্যাঁ, মাত্র নতুন হয়েছে। আর তখন আমরা যে 4 জন সায়েন্সের টিচার, আমরা 4 জনই খুব ইয়াং, কারোই বিয়ে শাদী হয় নাই। আচ্ছা। তার মধ্যে ওই অবস্থায় মানে স্টুডেন্টের লেখাপড়া করানো। আর তখনকার দিনে আবার স্টুডেন্টরা টিচারদের খুব রেসপেক্ট করতো। হ্যাঁ, আর আমি আবার ওই যে স্পোর্টস টোর্স হলে তখন অ্যানাউন্সমেন্ট করতাম। আচ্ছা। এখন সবাই তখন এরকমই, অনেকে দেখা গেছে কি ওই দেখতে আসতো। তো এইগুলি আমি মানে বুঝতাম যে এটা মানে এক প্রকার জনপ্রিয়তা আপনার তখন থেকেই ছিল। সেই। এবং টাঙ্গাইল কলেজ, যেমন আমার যে ননদ 2 জন, ওরা পড়তো টাঙ্গাইল কুমুদিনী আচ্ছা, কলেজে, আচ্ছা। এবং ওরাই এই ঘটকালিটা করেছে আর কি। বাহ। তো তখন আসলে বিসিএস দেওয়ার পরিকল্পনা কিভাবে আসলো বা প্রস্তুতি কেমন, কখন থেকে শুরু করলেন? এটা আমি যখন শাহিন স্কুলে, তখন আমার হলো যে আমি, কারণ আমি ওই যে সায়েন্টিস্ট আমার মাথায়, এই জন্য আমি তো টিচিং করব না। আচ্ছা। হ্যাঁ। তো তখন আবার ইয়েতে তো অফিসে তো বেশি মেয়েরা কাজ করে না, জি। অনেকে বাতা টাতা দিল, কিন্তু আমি তো না, আমি তো করব। তখন আমি বিসিএস দিয়ে তারপরে সেই ডিপার্টমেন্টে। এটা কি আপনার পছন্দ ছিল ফিশারি নাকি আপনি পেয়েছিলেন? না, আমার সাবজেক্ট ফিশারি। আচ্ছা, না, আপনার আচ্ছা। প্রথম চয়েস এটাই ছিল? ওই সময় কি চয়েস করা যেত? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বাহ। তো আমার সাবজেক্ট অ্যাকচুয়ালি, আমি ওই যে জুলজিতে ছিলাম, ওখানে ফিশারি স্পেশাল ছিল, এবং পরে আমি যুক্তরাজ্য থেকে ওয়েলস ইউনিভার্সিটি থেকে আমি ফিশারি বায়োলজি ম্যানেজমেন্টের উপরে বাহ। এমএস করি। আমি এই সাবজেক্ট বেছে নিলেন কেন? এটা বায়োলজি থেকে জুলজি পড়তে পড়তে তখন থেকে এটাই ঠিক করে রেখেছিলেন। এটাই হয়ে গেছে আর কি। আপনি যে সময়ের গল্প করছেন ম্যাম, সেই সময় একজন নারীর দেশের বাইরে গিয়ে পড়াশোনা করে আসাটা কিন্তু একটু উচ্চতর চিন্তার ব্যাপার। সহযোগিতা কে করেছিল? না, এটা আমার হলো কি, যেমন আমি এমএসসি পাস করে কিন্তু যাইনি, আমার বিয়ে হওয়ার পরে ফিশারি ডিপার্টমেন্টে জয়েন করলাম, তারপরে ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ পেলাম। আচ্ছা। আর তখন কিন্তু আমার একটা বাচ্চা হয়ে গেছে, একটা মেয়ে। তো এখন আমার নিজের ঘরের চেয়ে বাইরের মানুষের বেশি অবজেকশন। হ্যাঁ, কারণ অবজেকশন হওয়ার কথা আমার হাজব্যান্ডের, যে বাচ্চাকে কে দেখবে বা শাশুড়ি, বা আমার হাজব্যান্ড খুব কোঅপারেটিভ ছিলেন আর কি। কিন্তু বাইরে তার কলিগ পর্যন্ত বলেছে, আমাদের খাওয়াতে নিয়ে গেছে, বাইরে যাব করে, বল যে এরকম একটু করে বলতে, তো সুন্দরী বলে সারিস না, পাবি না কোনোদিন পরে ফিরে, এরকম এরকম বলেছে। কিন্তু সে খুব কনফিডেন্ট ছিল। হ্যাঁ। তো আমার শাশুড়ি খুব ভালো ছিলেন, উনি মানে আমার সংসার পুরো, ওনার এক ছেলেই ছিল আমার হাজবেন্ড, আর আমার সংসার সব দেখতেন বাচ্চাদের। আচ্ছা। যার কারণে আমি 2 বছর থেকেছি ইংল্যান্ডে, লেখাপড়া করেছে, আমার শাশুড়ি সব
দেখেছেন। ইংল্যান্ডের গল্প শুনতে চাই। হ্যাঁ, ইংল্যান্ডে খুব মজার গল্প আছে। শুনি ম্যাম। হ্যাঁ, এবং ইংল্যান্ডে কিন্তু আমার বিবিসি থেকে হয়েছিল, সাক্ষাৎকার হয়েছিল, এবং বাংলাদেশে সেটা হয়েছে। তো ওখানে মজার হলো কি, প্রথম যখন আমি গান করলাম, জি। ওটা ছিল কিউকোয়াস জায়গাটা, ইউনিভার্সিটি কার্ডিফে। তো ওখানে ওখানে মানে আগের সিস্টেম ছিল যে গেলে পরে 3 মাস আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্স করাতো, যেহেতু আমরা মেইন কোর্সে যাব। তো ওখানে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে আরব থেকে ছেলেরা আসতো, ছেলেমেয়েরা বেশি, এরা আচ্ছা। শুধু ল্যাঙ্গুয়েজ কোর্স করতো। তো প্রথম যেদিন আমি করলাম, গান করলাম, তো গান করার পরে তো ওয়ান্স মোর করলো, কিন্তু ওইটা কিন্তু বাংলা গানই করেছে আমি, আবার ওখানে সব গান বুঝিয়ে দিতে হয়। আচ্ছা, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। তো আমি একটি গন্ধমের লাগিয়ে এই গানটা একটু জমকালো আছে, তো ওটা আদম ইভের ঘটনা ওরাও বোঝে। তো এরকম করতে করতে তারপরে মানে ওইটা গেলাম, তারপরে ওয়ান্স মোর আরেকটা দেশের অধ্যবত গেলাম, তারপরে ওয়ান্স মোর করতেছে, তখন আমি দামাদাম মাস্তে গেলাম। আচ্ছা, তখন মানে আরবের স্টুডেন্টরা ড্রাম বাজাচ্ছে, ড্রাম মিউজিক, এমন বাজনা, মানে খুবই ভালো লেগেছে। আচ্ছা। তো ওখানে আবার হলো কি যে 3টা গান করবে সে অ্যাঙ্কর করেছে। আচ্ছা। হ্যাঁ, এটা মানে খুব নাম। তো পরের দিন সকালে আমার ক্লাস টিচার, তার নাম হলো মিস্টার গেইল, ও এসে তো হ্যাঁ আমার ক্লাসের মেয়ে এরকম অ্যাঙ্কর করেছে, বাংলাদেশ থেকে আসছে, সে তো মানে পুরো ইউনিভার্সিটি একদম। হ্যাঁ, তো এটা ছিল সুন্দর প্রথমেই। স্মৃতি, হ্যাঁ। তো আমি তো বেঙ্গল জায়গাটা অনেকটা কক্সবাজার মতো, ওখানে একদম সমুদ্র, আচ্ছা। যেহেতু আমার ফিশারি, আর আমরা আবার প্র্যাকটিক্যাল করতে যেতাম ইয়েতে আর কি, আচ্ছা। ওই ভ্যাসেলগুলিতে, বড় বড় ভ্যাসেলে। এটা কি ম্যামের প্রথম দেশের বাইরে যাওয়া, নাকি এর আগেও যাওয়া হয়েছে? না, এটা প্রথম। ইংল্যান্ডে প্রথম। হ্যাঁ। তখন কি আপনার সন্তান ছিল নাকি তখন হ্যাঁ। আপনি আচ্ছা, পুরো পরিবারকে নিয়ে যাওয়া না হয়েছে? না না, একা। তখন তো আচ্ছা। স্কলারশিপে, এটা ব্রিটিশ কাউন্সিলের স্কলারশিপ ছিল, সামলেছেন কিভাবে এই সবকিছু? ওদের নেওয়া যেত না আর কি। এই সবকিছু সমন্বয় করেছেন কিভাবে? এই যে সন্তান, পুরো পরিবার আসলে সবকিছু রেখে আপনার পড়াশোনা, ওইখানে একটা অন্য পরিবেশ, সব মিলিয়ে আসলে একা একা সবকিছু কিভাবে সমন্বয় করেছেন? তো এটা হলো, যেহেতু আমার মানে লেখাপড়াটা আমি করবই, এরকম একটা ছিল আমার ইচ্ছাটা, সেই প্রবল ইচ্ছার কারণে ওইটা আমি অন্য কিছু, আর তারপরে যেহেতু আমার ফ্যামিলির সাপোর্ট ছিল, সেই জন্য আমি এটা করতে পেরেছি আর কি। আর ওখানেও যে আমার লেখাপড়ার যে এটা ছিল খুবই কঠিন ছিল। আচ্ছা। কারণ আমাদের যখন ফার্স্ট প্র্যাকটিক্যাল করাতে নিয়ে যায়, তখন আমাদের তো সব লাইফ জ্যাকেট পরে, কারণ বড় বড় ভ্যাসেলে করে আমাদের প্র্যাকটিক্যাল করাবে, ফিশারি তো। জি। হ্যাঁ, আর তারপরে আমাদেরকে সবাইকে ব্যাগে বলছে তোমরা রাখবে, আপেল রাখবে, এই রাখবে, কারণ ভমিটিং হতে পারে সেই। তো আমরা গেলাম, তারপরে আমাদের যে ডেকে বসিয়েছে, মানে ঢেউ এরকম উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে ঢেউ চলে যাচ্ছে, আমরা ওইখানে বসে কাজ করছি এরকম আর কি। তো তারপরেও মানে আমাদের হওয়ার পরে আমাদের টিচার বলল যে আমরা খুব ভয়ে ছিলাম, আমি আর শ্রীলঙ্কার একটা মেয়ে ছিল, বলে ওদের নিয়ে, কিন্তু এরা কোনো হয় নাই, অসুস্থ হয় নাই। মেক্সিকোর 2টা ছেলে, এরা অসুস্থ হয়েছে, এবং আমরা আপেল বের করছি যে খাবো, ওরা টেনে নিয়ে খেয়েছে, মানে ওদের এরকম অবস্থা আর কি। ম্যাম, আমরা আপনার গল্প থেকে যেটা জানছিলাম যে আপনি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, বাংলাদেশে থাকা অবস্থায় দেশের বাইরে গেলেন, ওখানের শিক্ষা ব্যবস্থার সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনো পার্থক্য লক্ষ্য করলেন সে সময়? অনেক পার্থক্য এটাই। আমি একটা এক্সাম্পল দিই, যেটা মানে বিশ্বাসযোগ্য না আমাদের কাছে। সেটা হলো কি, আমাদের প্রাইজ সেমিনারে বক্তব্য দিতে হতো, এবং একটা টপিকস নিয়ে আমাদের দিয়েছিল, বিভিন্ন টপিকস বিভিন্ন জনকে দেয়। তো ওটা আমি করেছি, খুব সুন্দর করে করেছি, এবং বুঝিয়ে বলেছি ক্লাসে। কিন্তু আমার যে পরীক্ষায় ওইটাই প্রশ্ন আসছে অন্য রকম ভাবে। হ্যাঁ, তো ওটা আমি ঠিক সুন্দর করে লিখতে পারিনি, কারণ বুঝি নাই প্রশ্নটা, কিছুটা ওটা আদলে লিখছি আর কি, কিন্তু ওটাতে আমাকে ভালো মার্কস দিয়েছে। আচ্ছা। পরে আমি বললাম আমার তো মার্কস দিয়েছে, টিচারকে আমি বললাম আমি তো এটা ভালো করে, আমরা জানি যে তুমি ভালো জানো, এটা তুমি বুঝতে পারো নাই, এই জন্য তারা আমাকে।
আর আরেকটা জিনিস তোমাদের বলি, মজা লাগছে অবশ্য বলতে। জি, জি। সেটা হলো কি, প্রথম যখন গেছি আমরা তো কম্পিউটার চোখেই দেখি নাই তখন। হ্যাঁ, আমরা যাওয়ার পরে আমাদের সব স্টুডেন্টকে নিয়ে কম্পিউটার চেনাচ্ছে, দেখালো সবকিছু করতে, তারপরে আমাদের প্র্যাকটিক্যাল কম্পিউটার দিয়ে করতে বলছে। তো যেদিন কম্পিউটারের ক্লাস থাকে প্র্যাকটিক্যাল, ওইটা আমরা ভালো করে বুঝি না। হ্যাঁ, এখন সামনে থেকে কফির এই মেশিন, তো করি কি, যদি দেখি যে টিচার আসতেছে তাড়াতাড়ি করে যে কফি, ওখানে যে কফি খাই, আচ্ছা। হ্যাঁ, যাতে উনি আমাকে ধরতে না পারে। তারপরে আরেকদিন, মানে এরাও তো কম জানে না, আরেকদিন উনি আস্তে আস্তে করে আমার পিছনে আসছে, এসে বলে, আর ইউ ওকে? আমি সে ইয়েস, ওকে, ওকে, ইউ ক্যান কাম টু মাই রুম। আমি সারছে মানে তো আমার মুখ দেখে বলছে যে ডোন্ট বি পাজল, হ্যাঁ, ইউ কাম টু মাই রুম, আই উইল মেক ইউ মোর ক্লিয়ার। বাহ। বলে আমাকে নিয়ে গেছে। সে কয়েকদিন তার রুমে নিয়ে আমাকে বুঝে বলছে, আমি বুঝছি তুমি আর তোমাদের দেশে এগুলো নাই, সেই কারণে তোমার কঠিন হবে এটা জানি, তুমি আমাকে বললেই পারতে। হ্যাঁ, তো আমি কয়েকদিন তোমাকে অবজার্ভ করেছি। আচ্ছা। পরে উনি শিখেছে এবং ওই প্র্যাকটিক্যাল আমি হাইয়েস্ট মার্ক পেয়েছি। বাহ, বাহ, চমৎকার। দারুণ। হ্যাঁ, তাহলে ওরা কিভাবে আমাদেরকে হেল্প করে। আসলে একদম, তাই, একদম। আসলে তাই। সেটাই। ম্যাম, যেটা হয় যে এই যে এই টিচার যেমন আপনার কম্পিউটার লিটারেসিটাকে সহজ করে দিল, এইরকমই আপনি যখন দেশের বাইরে গেলেন, কিছু মানুষ থাকে না যে জীবনযাত্রাকে একটু সহজ করে দেয়, একটু জানিয়ে দেয়, মেন্টর হিসেবে কাজ করে। আপনি দেশের বাইরে এরকম কাউকে পেয়েছিলেন? হ্যাঁ, এটা ছিল, মানে আমার যে ইমিডিয়েট ছোট ভাই, ও লন্ডনে ছিল, ও আচ্ছা। লন্ডনে অনেকদিন থাকতো। তো প্রথমে তো আমি লন্ডনে নামলাম, পরে ওই আমাকে নিয়ে ওই কার্ডিফে দিয়ে আসছে বা ব্যাঙ্গরে দিয়ে আসছে, এবং প্রাথমিকভাবে খাবার দাবার গুলো আমাদের মতো তো এরকম খাবার না, খাবার দাবার গুলো ওইগুলি বুঝে শুনে কিনে টিনে দিত, সবকিছু করতো আর কি। ও অনেকটা আমাকে হেল্প করেছে। করেছে। তারপরে তারপর তো- বাঙালি কমিউনিটি, যেটা আমি যখন ইউনিভার্সিটি ওই যে 3টা গান করলাম, তখন ওই জায়গায় কার্ডিফে আর কি খুব নাম হলো। তারপরে হতো কি, আমার ছোট ভাই আবার করলো, ইংল্যান্ডে লন্ডনে একটা প্রোগ্রাম করলো, ওটাতে প্রায় আমি একক গানের মতো করেছি আর কি। এরপর থেকে হলো কি, সবাই আমাকে দাওয়াত করে। হ্যাঁ, বাহ। ওই তখন থেকে আসলে আপনি কমিউনিটিটা পেয়ে গেছেন। তারপর তো দেশে ফিরে আসলেন 2 বছর পরে। দেশে ফেরার গল্প একটু শুনতে চাই। তা আমি ফিরে এসে। ওখানে আমার যে হেড অফ দি ডিপার্টমেন্ট, আমি ওনার আন্ডারে কাজ করছিলাম, তো উনি আমাকে পিএইচডি অফার করেছিল, কিন্তু 2 বছর বাচ্চাদের রেখে টেখে। আর তো আমার হাজবেন্ড আসার আগে আগে আমার হাজবেন্ড গেছেন। আচ্ছা। 3 মাস আমরা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে গেলাম আর কি, 5-6টা কান্ট্রি, প্যারিস টেরিস, ফ্রান্স, বেলজিয়াম, এগুলো সব ঘুরে টুরে তারপরে দেশে আসলাম। আর আমি তো ফিশারি ডিপার্টমেন্টে তখন চাকরি করতাম, তো দেশে এসে আবার ওই চাকরি আরম্ভ হলো আর কি। আচ্ছা, দেশে ফিরে কোথায় জয়েন করলেন আবার? ওই ফিশারি ডিপার্টমেন্টে। তখন কোন জেলাতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন? তখন ঢাকায়। ঢাকাতে। হ্যাঁ, ঢাকাতে ছিল। দেশে সে কাজের এরপর- জায়গাটায় ম্যাম হ্যাঁ। একটা তো অন্যরকম পরিবর্তন আসলো, যেহেতু আপনি অনেক নতুন নতুন বিষয় জেনে আসলেন, সেটা কিভাবে উপভোগ করছিলেন বা ইমপ্লিমেন্ট হ্যাঁ, করছিলেন? সেটার জন্যই পরবর্তীতে, যেহেতু আমি ওখানকার অনেক কিছু যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, ওই কারণে আমাকে তখন বদলি করা হলো। প্রথমে আমি নারায়ণগঞ্জের ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার হিসেবে। আচ্ছা। ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার মানে পুরো ডিস্ট্রিক্টের ফিশারির দায়িত্ব তার। আচ্ছা। হ্যাঁ, কোথায় কি হচ্ছে, কিভাবে কি উন্নয়ন করা যাবে, কি করা যাবে। তো প্রথমে থাকলাম ওটাতে 2.5 বছর, তারপরে গাজীপুর, তারপরে ঢাকার ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার আচ্ছা। হলো আর কি। তো ঢাকায় একটু টাফ হতো, কারণ ওই মাস্তানরা বেশিরভাগ মাছ নিয়ে যেত। একদিন রাত 3টার সময় আমার অফিসার আমার বাসায়, কি ব্যাপার, ওই চাইনিজ কোরাল নিয়ে আসছে, কেন? মাছ নেবে। আচ্ছা। আর শেষ সাথে মাছ ধরা হতো, তো মাছ না দিলে তারা চাইনিজ কোরাল দিয়ে ওদের মারবে। ওই সময় আপনাদের সাথে নারী কর্মকর্তা আর কতজন ছিলেন? আমি যখন জয়েন করি আমরা 3 জন, আপনারা 3 জন 3 জন ছিলাম ডিপার্টমেন্টে। খুবই এরপরে সংখ্যা আস্তে কম। আস্তে 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 তো বেশ বেড়েছে। পরে, হ্যাঁ। কিন্তু সেই সময়টা কেমন ছিল? জানি অনেক অনেক কিছু স্ট্রাগল করতে হয়েছে, অনেক কিছু ফেস করেছেন। সেই বাধার সম্মুখীন হয়েছেন কিনা বা কিভাবে নিজেকে সামনে নিয়েছেন, সেই গল্পগুলো তখন শুনবো। কিছুটা তো কষ্টকর ছিল বিষয়গুলি। তবুও যেটা যে আমাদের ডিপার্টমেন্টে কিছু কিছু লোক ছিল যারা মেয়েদেরকে করতো, বেশ রেসপেক্ট করতো, বা মেয়েদের সিকিউরিটিটা
দেখতো। কারণ যেটা যে সাধারণ একটা জিনিস, আমরা যখন জয়েন করি আমরা তিনজনই হেডকোয়ার্টারে ছিলাম, তো আমরা করতাম কি ওই ওয়াশরুমে যেতে হলে ডাইরেক্টর যখন চলে যেত মিটিং এ, ডাইরেক্টর তো প্রতিদিন মিটিং থাকতো, তখন আমরা ঢুকতাম। ঢুকে তো একদিন আমি আমার এক কলিগ ভেতরে, আমি বাইরে দাঁড়িয়ে দিচ্ছি, পাহারা দিচ্ছি, এই সময় ডাইরেক্টর আসছে। এখন তো আমি ওকে ডেকে ডেকে ও বেরেসে চলে যাচ্ছে, তো ডাইরেক্টর আমাকে বলে এই তুমি ইউজ করে যাও, তুমি চলে যাও করেছি। মানে এরকম যে ওয়াশরুমও আলাদা মেয়েদের ছিল না, পরে অবশ্য আমরা ওটা ই করি আর কি এরকম। তো আর তারপর ট্যুরে যেতে হতো ওই সময়। তবে প্রথম দিকে আমরা ট্যুরে যেতে চেতাম না, যে এত দূরে দূরে যায়নি, কিন্তু পরে দেখলাম যেটা খুব মজা লাগতো। কারণ ট্যুরে এমন ভাবে তারা রিসিভ করতো এবং এত অ্যারেঞ্জমেন্ট থাকতো, এই সেই মানে। তো সেই সময় আসলে ঢাকা, নারায়ণগঞ্জ বা বিভিন্ন জেলায় আসলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সেগুলো নিয়ে আরেকটু জানবো। একদম একজন নারীর হিসেবে আসলে কি ধরনের বিষয়গুলো ফেস করছিলেন, বা এত বড় একটা পরিবর্তন এখন আপনি দেখতে পাচ্ছেন, সবকিছু মিলিয়ে একটু আপনার কাছে সার্বিকভাবে জানতে চাই। তো আমি যখন নারায়ণগঞ্জে জয়েন করি, তখন যেমন আমাদের যেটা অ্যানুয়াল একটা মিটিং হতো ডিসি অফিসে, সব ডিপার্টমেন্টের হেডদেরকে নিয়ে। তো ওখানে যেটা দেখতাম যে মহিলা আমি একাই, আচ্ছা, আর কোনো মহিলা নাই কোনো ইয়েতে। আর মাছ চাষের ব্যাপারে, যেহেতু আমি মাছের চাষ, আর তারপরে আমি 5 বছর প্রজেক্ট ডাইরেক্টর ছিলাম, তো মাছ চাষে মহিলারা আসতে চাইতো না। মানে যদিও মহিলারা আসতে, আমরা যেমন ট্রেনিং করাতাম মাছ চাষের উপরে, ট্রেনিং এও অনেক সময় তাদের হাজবেন্ডরা বাধা দিত, না মাছ চাষের দরকার নেই, এটা ট্রেনিং দরকার নেই। কিন্তু আমরা তাদের কেমন ভাবে উদ্বুদ্ধ করেছি যে তারা তাদের বাসার পাশে, যে আপনার বাসায় যে পাশে যে গর্তটা আছে সেটাতে করেন মাছ চাষ, আমরা ডিপার্টমেন্ট থেকে আমরা অনুদান দিব। পরে মহিলারা চাষ করে দেখে যে তারা তো টাকা পয়সা পাচ্ছে এগুলো বিক্রি করে করে, এবং তাদের সম্মানও বাড়ছে বাসায়। যে হাজবেন্ডরা বা শাশুড়িরা অত বকাঝকা করে না আগে যেরকম করতো, এখন মাছ চাষ করা। তো ওরা আবার এসে বলতো এগুলি যে আপা, তো এইভাবে আমরা মেয়েদেরকে মাছ চাষে নিয়ে আসি আর কি। এবং পরে তো বেশ অনেকেই মাছ চাষ করতো। ম্যাম, প্রাণীজ আমিষের যে চাহিদাটা, সেটা আসলে মাছ থেকে তখনও এসেছে, এখনো আসছে, এটা দারুণ একটা ব্যাপার। কিন্তু মাছ চাষগত বিভিন্ন ক্ষেত্রের বা ব্যাপারের পরিবর্তন হয়েছে। আগে যেমন অনেক পানি লাগতো, এখন পানি ছাড়া বা পানি একটা জায়গায় আবদ্ধ রেখেও চাষ করা যাচ্ছে, বায়োফ্লেক বলি আমরা যেটাকে। সেটা নয়, আমরা আসলে এই যে পরিবর্তনের সাথে সাথে নারীদের অবস্থানগত পরিবর্তনটা জানতে চাই, যে এখন নারীরা কেমন আগ্রহী হচ্ছে। নারীদেরও বেশ হয়েছে, পরিবর্তন হয়েছে। এটা আমি বলবো যে আগে তো বললাম যে মেয়েরা আসতে চাইতো না, আবার তাদেরকে আসতে দিতও না, তো মেয়ে করতে চাচ্ছে তাকে তার গার্জিয়ান দিচ্ছে না। কিন্তু মেয়েরা মাছ চাষ করে দেখেছে যে তারাও লাভবান হচ্ছে। আগে বাচ্চাদের হয়তো খাওয়াতে পারতো না, মাছটা পুষ্টি হতো না, এখন দেখে যে বাচ্চাদের খাওয়াতে পারে, নিজেরা খেতে পারে, এখন তাদের ফ্যামিলিও তাদেরকে সাপোর্ট করে। এবং অনেক মেয়েরা এখন মানে তাদের আর বলতে হয় না, নিজেরাই হয়তো বাড়ির পাশে একটা গর্ত আছে, বাড়িতে হয়তো মাটি উঠিয়েছে, ওইটাকে ঠিকঠাক করে ওখানেই মাছ চাষ করছে, হ্যাঁ নিজেরা খাবার দিচ্ছে, ই করছে। এবং তারা ডিপার্টমেন্টে এসেও, এই যে ডিস্ট্রিক্টগুলিতে, উপজেলাগুলিতে মেয়েরা আসছে মাছ চাষের জন্য, এখন তো প্রচুর মেয়েরা মাছ চাষ। চমৎকার, এই পরিবর্তনগুলো আসলে ভালো লাগে। ম্যাম, একটু ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ফুড ফর ওয়ার্ক প্রকল্পটা নিয়ে একটু শুনবো। এটা তখন আমি মিনিস্ট্রিতে কাজ করি, তো WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যেটা, তো ওদের সঙ্গে তখন আমাদের ফিশারি মিনিস্ট্রির একটা হয়েছে যৌথ, তো সেটাতে আমি কাজ করতাম। তো এটা মানে ফুড ফর ওয়ার্ক যেটা হতো, ওই গম টম দিত কাজের জন্য। তো এটা আমরা ওখানের যে মহিলা ছিল কোঅর্ডিনেটর, ওদের সাথে করে আমরা বিভিন্ন জায়গায় যেতাম, ডিস্ট্রিক্টগুলোতে অনেক জায়গায় আমরা যেতাম, এবং যে এটা বোঝাতাম। তো এটা দেখা যেত যে এটার জন্য আবার ছেলেরাই প্রজেক্টগুলি নিত, কিন্তু এইগুলি খুব ইন্টারেস্টেড ছিল, কারণ তো গম দেওয়া হতো
টাকা পয়সা তো নেওয়া হতো না, আচ্ছা। কাজে তারা এগুলি নিয়ে তার প্রজেক্টগুলি করতে পারতো, এটাতে লাভবান হতো খুব। তো আচ্ছা। এটা WFP এই অনুদানটা দিত, তো দারুণ, এটা দারুণ। আমরা করতাম আর কি, ইমপ্লিমেন্ট করাতাম। আচ্ছা, চিংড়ি এবং জল চাষের কথা যদি আমরা বলি, উপকূলীয় জল চাষ, সেক্ষেত্রে কি কি ধরনের চ্যালেঞ্জ আপনারা ফেস করেছেন? চিংড়িটা তো খুবই ভালো এবং খুবই কি বলবো, আর্থিক উন্নয়নের জন্য চিংড়ি চাষটা খুব সবাই খুব লাভবান হয়। এবং আমি এক পর্যায়ে চিংড়ির ডেপুটি ছিলাম, প্রজেক্ট ডিরেক্টর, আচ্ছা। আচ্ছা। চিংড়ি নিয়ে কাজ করতাম। তখন বিশেষ করে খুলনা টুলনা যেয়ে দেখেছি, মানে তারা, ওদেরকে বলতেও হয় না এমন ভাবে তারা চিংড়ি চাষ করে, এবং এত বড় বড় চিংড়ি দেখলেই মানে, আর এটা তো আমাদের যেহেতু আর্থিক যে সাফল্যটা আসে আমাদের, মানে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাচ্ছে চিংড়ি ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে। তো চিংড়িটা আগেও হয়েছে খুব, এখনো খুব চাষ হচ্ছে চিংড়ি চাষ। চিংড়ি ওই খুলনার ওই বেল্টটাই চিংড়ি চাষ খুব বেশি হয়ে থাকে আর কি। আচ্ছা, মৎস্য অধিদপ্তরের প্রথম নারী প্রকল্প পরিচালক আপনি, সেটা যেমন বেশ আনন্দের ছিল এবং বেশ গর্বের আমাদের জন্য একই রকম ভাবে। কিন্তু কোনো চ্যালেঞ্জ ছিল ওই সময়? অবশ্যই, কারণ আমি যখন প্রজেক্ট ডিরেক্টর হব দেখলাম যে আমাদের ওই বছরে 25টা প্রজেক্ট আসছে। হ্যাঁ, তো তার মধ্যে এই প্রজেক্টটা দেখে তার আগে ফোর্ট ফিশার্স একটা প্রজেক্ট হয়েছিল, ওখানে একটা সেমিনার হচ্ছিল। তো সেমিনারে যে ইটা দিচ্ছিল, শেষে যে সিদ্ধান্তগুলো দিচ্ছিল, ওখানে আমি একটা পয়েন্ট ধরে আমি বলছিলাম এটার মধ্যে মহিলাদের কোনো করা হয়নি। আচ্ছা। হ্যাঁ, এটা তো ওই পয়েন্টটা ধরা খুব কঠিন ছিল আর কি। আর ওখানে সব সেক্রেটারি ছিল। তখন আমার কলিগরা মানে আমাকে ঠাট্টা করছিল, ও তাহলে ফোর্থ প্রজেক্ট আসলে পারভিনি প্রজেক্ট ডাইরেক্টর হবে, এরকম আমাকে ঠাট্টা করছিল। আচ্ছা। তখন আমার একটু খেয়াল হয়, তাহলে আমি কেন প্রজেক্ট ডাইরেক্টর হই না? হ্যাঁ, তো এরপরে 25টা প্রজেক্টের নাম আসছে। তো এটা দেখলাম ফিশারিজ ট্রেনিং এন্ড এক্সটেনশন, এটা সুন্দর প্রজেক্ট ট্রেনিং এর মাধ্যমে। তো তখন আমি এটা অ্যাপ্লাই করি। আচ্ছা। আমি অ্যাপ্লাই করি, তারপরে কিন্তু মেয়েদের প্রজেক্ট ডাইরেক্টর করবে না। হ্যাঁ, আমাকে ডিজি ডেকে খুব স্নেহ করতেন উনি। ডিজি ডেকে বললেন যে দেখো, প্রজেক্ট ডাইরেক্টর হলে অনেক কষ্ট করতে হয়, তোমার বিভিন্ন জায়গায়, এটা ওভারঅল বাংলাদেশ তোমার যেতে হবে, এই করতে হবে, এটা তুমি করতে পারবে না। তা আমি বললাম যে না স্যার, আমি পারবো, আপনি দেন। তো এরপরে একদিন নিউ মার্কেটে গেছে আমার হাজব্যান্ড আর স্যারের ওয়াইফ। তো আমার ডিজি বললেন আমার হাজব্যান্ডকে যে পারভিনকে একটু বোঝান, ও তো প্রজেক্ট ডাইরেক্টর হতে চায়, এত কষ্টের ব্যাপার। তো আমার হাজব্যান্ড বললো হতে চায়, করে দেন। তো এটা বলার পরে তবুও ওনারা আমার নামটা কিন্তু মিনিস্ট্রিতে পাঠায় নাই। মিনিস্ট্রিতে পাঠাতে হবে, একজন ভদ্রলোকের নাম দিয়ে পাঠিয়েছে, আর সঙ্গে আমার অ্যাপ্লিকেশনটা দিয়েছে। ওটা তো দিতেই হবে যেহেতু আমি অ্যাপ্লাই করেছি। পরে মিনিস্ট্রিতে যখন গেছে, তারপরে মিনিস্ট্রিতে যাওয়ার পরে ইয়েতে সেক্রেটারি ওখান থেকে ওইভাবেই গেছে মিনিস্টারের কাছে। আচ্ছা। ওই জিনিসটা। তো তারপরে তো বাই দ্য ওয়ে কাদের সিদ্দিকের সঙ্গে আমার একটু পরিচয় ছিল, ওনার ওয়াইফ। তো ওনাকে একটু বলেছিলাম, তো উনি আমাদের মিনিস্ট্রি বললো আচ্ছা আপনাদের 30টা প্রজেক্ট, আপনাদের তো কোনো মহিলা প্রজেক্ট ডাইরেক্টর নেই, এগুলি আমি সংসদে উঠাবো। আচ্ছা, এরকম ঠাট্টা করে আমাদের মিনিস্টারকে বলছে। তো মিনিস্টার তখন তার এপিএস ওরা আবার আমার পরে, যাতে আমি হই ওরা খুব। তো এপিএস কে বলছে দেখো তুমি এটা কিরকম কি, তো বললো না ও তো খুব ভালো অফিসার, আর ও ঢাকা ডিএফও ছিল, আপনি প্রশংসা করছেন ওই মেয়েটা এটা। আচ্ছা। পরে বলে ঠিক আছে তুমি লেখো এটাতে যে মেয়ে প্রজেক্টের ডাইরেক্টর নাই, এক মেয়ে কভার হয়ে গেলেন পরে প্রজেক্ট হয়ে গেল। এটা কত সালের ঘটনা? এটা হলো 98। বেশ দীর্ঘ সময় আগের কথা ম্যাম। তো এটাও একটু আন্দোলনের মতো করতে হয়েছে আর কি। বিষয়টা দারুণ ছিল। তবে যেটা হয়েছিল এই 25টা প্রজেক্টের মধ্যে আমারটা ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট বাহ বাহ বাহ। ওয়াও। হয়েছিল সেটা। হ্যাঁ, এবং একই সাথে লাবণ্য, আমরা যেটা লক্ষ্য করছি যে আপনাকে প্রজেক্টই দেওয়া হচ্ছিল না, পরবর্তীতে আপনি কিন্তু ডেপুটি সেক্রেটারি হয়ে গেলেন, তাও আবার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। এবং সেই আমার ওই জার্নিটা কি শুনি? প্রজেক্টে 4জন ব্রিটিশ প্রজেক্ট কনসালটেন্ট কাজ করতো, জি। মানে খুব টাফ ছিল। ওরা তো যেভাবে কাজ করে, আমার হয়তো ফরিদপুর সকালে যেতে হবে, বিকালে এসে আবার পরের দিন গেলাম রাজশাহী, তারপরে এসে আমিও ওদের সঙ্গে
অনেকে প্রজেক্ট ডাইরেক্টর হওয়ার জন্য পরে চেষ্টা করেছে, কিন্তু আমার কনসালটেন্টরা রাজি হয়নি। তারা আমাকে খুব মানে প্রসঙ্গত জানতে ইচ্ছে করছে, একটা তো হলো একটা আন্দোলন যে আমি ওই জায়গাটায় যাব, পরিচালক হব, বা সেটা একটা যুদ্ধ ছিল, কিন্তু পরবর্তী সময়টায় কেমন অভিজ্ঞতা ছিল? প্রজেক্ট ডাইরেক্টর হওয়ার পরে ওটা খুবই ভালো লেগেছে, কারণ হলো যে যদিও একটু কষ্ট হতো যে সব জায়গায়, ওই যে বললাম আমি সকালে হয়তো ফরিদপুর চলে গেছি, বিকালে এসে পরের দিন রাজশাহী, তারপরের দিন আবার হচ্ছে চাঁদপুর, এরকম, কিন্তু প্রজেক্টের যে কাজগুলি এত সুন্দর হতো। আর ওরা প্রত্যেকটা জায়গায়, আমাদের অফিস ছিল 3টে জায়গায়, তো সেখানে আমাদের ট্রেনাররা থাকতো, কাজ করতো, এবং আমরা তো ওই যে ট্রেনিং এন্ড এক্সটেনশন, তো ওদেরকে অনুদান দেওয়া হতো এবং তারা মাছ চাষগুলি করতো। ওই অনুদান নিয়ে মাছ চাষ করার পরে দেখা যেত এত মাছ হয়েছে, এত সুন্দর মাছ হয়েছে, মানে এগুলি দেখে খুবই ভালো লাগতো, এবং ওই কষ্টটা আর কষ্ট মনে হতো না। তখন অবশ্য এত ব্যস্ত থাকতাম যে তখন ওই গান বাজনাও কিছু স্থগিত হয়ে গেছিল। বাসা তো থেকে বাকিদের অনুভূতি কেমন ছিল এই যে প্রথম নারী প্রকল্প পরিচালকের সাথে কাজ করা? তাদের অনুভূতি, মহিলারা তো খুবই ছিল যে আপা আমাদের পথ মানে করে দিল, আর পুরুষরা? সুগম করে দিল। হ্যাঁ, পুরুষরা কিছু কিছু জেলাস হতো, এবং আমার প্রজেক্টটা এত সুন্দর ছিল যে মানে গাড়ি, তারপরে মোবাইল, তারপরে এগুলো সব ফ্রি ছিল প্রজেক্ট ডাইরেক্টরের জন্য। হ্যাঁ, এই জন্য 2-1 জন হতেও চেয়েছে, হ্যাঁ, আমাকে বদলি করে হয়, কিন্তু পারে নাই। সেটা মানে আমার কাজকর্মে কনসালটেন্টরা খুব, এটা ব্রিটিশ হাই কমিশনের আন্ডারে ছিল, তো ওরা খুবই লাইক করেছে কাজের। বাহ। আমি খুব এনজয় করেছি প্রজেক্টে। চমৎকার ম্যাম, আপনার কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি, কিছু বই দেখতে পাচ্ছি, লাবণ্য এগুলো সম্পর্কে একটু জানি না? হ্যাঁ অবশ্যই ম্যাম, বই কাজের ফাঁকে আসলে বই লেখা শুরু হলো কবে থেকে? বই লেখা এটা হলো কি, আমি ছোট কাল থেকে লিখতাম। লেখার স্কুলে কবিতা, তারপরে কলেজে আমি ম্যাগাজিন সেক্রেটারি ছিলাম, তো ওখানেও লিখতাম। তারপরেও মাঝে মাঝে কবিতা, ছড়া লিখতাম, আচ্ছা। কিন্তু বই লিখতাম না। আচ্ছা, আচ্ছা। তো বইটা অ্যাকচুয়ালি আমার মানে রিটায়ারমেন্টের পর, স্পেশালি আমার হাজবেন্ড মারা যাওয়ার পর। উনি এটা তো হঠাৎ- ম্যামেরই ছবি। হ্যাঁ, এই আমাদের ম্যামের এই সময়কার ছবিটা আমার মনে হয় দেখানো দরকার সবাইকে। এটা কোন সময়ের হবে ম্যাম? এটা হবে 2018 থেকে বোধহয়। আচ্ছা, হ্যাঁ। এটা তো ছড়ায় ছড়ায় শেখা বইয়ের হ্যাঁ, নাম। বাচ্চাদের জন্য আর কি, বাচ্চাদের বাচ্চারা। শিশুতোষ বই। আর কবিতাগুলি এরকম, যেমন একটা কবিতা আমি তোমাকে বলি, জি। যে বাচ্চারা যেন শিখতে পারে, যে শুধু ছড়া পড়বে। যেমন এটা বিজয় দিবস নিয়ে না, দেশ জুড়ে চলছে সাজ সাজ আড়ম্বর, মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছিল সেই মহান দিবস 16ই ডিসেম্বর। বাহ। এটা থেকে তারা মানে ডিসেম্বরটা জানতে পারে আর কি। মানে ছোট ছোট করে সবগুলো হ্যাঁ, বিষয় ওদেরকে এই যে ভিটামিন ডি তথ্য। কিসে থাকে, বা এগুলি ওরা ম্যাম এখানে আরেকটি বই দেখতে পাচ্ছি, একাকিত্বের আবর্তে, সুন্দর নাম। এই বিষয়টি মানে এই বইটি কিসের উপর, কি বিষয়ের উপর? এটা অ্যাকচুয়ালি যে আমি বলছিলাম যে আমার হাজব্যান্ড হঠাৎ করে মারা গেছে 2010-এ। তো তার ওই যে তুমি বললে যে প্রথম লেখালেখি, বই লেখা আরম্ভ হয় এই তার বই? মৃত্যুর পরে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এবং এটা ওই আমার একাকিত্বটাকে ফিল করছিলাম, সেটাই আর কি, একাকিত্বের আবর্তে। অফ স্ক্রিনে এই বইটা নিয়ে আমি একটু নাড়াচাড়া যখন করছিলাম, তখন দেখছিলাম যে কবিতার হেডলাইনগুলো প্রত্যেকটা সম্পর্ক নিয়ে, যেমন কাজিনস, ভাই বোন, মা, এই বিষয়টা দারুণ ছিল ম্যাম। এবং আরো একটি বই আমরা এখানে পেয়েছি, মুক্তিযুদ্ধে নারী। এটা আমি সম্পাদনা করেছি, আচ্ছা। মুক্তিযোদ্ধাদের, নারী মুক্তিযোদ্ধাদের জীবনী নিয়ে। এটা তাদের জীবন মানে পড়লে বোঝা যায় যে কি করেছে তারা। সত্যিই তাই। এখন কি নতুন কোনো বই লিখছেন ম্যাম, বা সামনে আমরা এখন পাবো? অ্যাকচুয়ালি আমি আমার জীবনী লিখছি। আচ্ছা, হ্যাঁ, এটা তো ভীষণ জরুরি আমাদের। হ্যাঁ, ওটা লেখার পরে হয়তো অন্য আচ্ছা। কিছুতে হাত দেব আর আচ্ছা। কি। হ্যাঁ, দেব। এটা কতদিনের মধ্যে পাবো আমরা আপনার জীবনী? ওটা ঠিক বলতে পারি না, মানে চলছে হ্যাঁ, এখনো। চলছে লেখা চলছে আর কি। এমনিতে তো গানও লেখা হচ্ছে, যেটা শুরুতে আমরা হ্যাঁ। গান শুনলাম। হ্যাঁ, গান লিখি, এখন পর্যন্ত সুরও কতগুলো গান দিই। লেখা হয়েছে? খুব বেশি না, তবু সখানেক বা 150 এরকমের মতো। আর
যেটা বিশেষ করে ওই যে আমার নাতিরা আছে তো, হ্যাঁ, এরা আবার আমার ওই গানগুলি, ছড়াগুলি, এগুলি, আচ্ছা। এই ছড়ার উপরেও এক সঙ্গীত পরিচালক আর কি, সুরকার, উনি কিছু সুর দিয়ে বাচ্চাদের গান শেখাচ্ছে। আমাকে একটু পরিবার নিয়েই শুনবো। এখন তো আসলে নিজের সন্তান, নিজের পরিবার, নাতি নাতনি সবকিছু মিলে ওদের কথা শুনতে চাই। আমার হাজবেন্ড আব্দুর রহমান খান ওনার নাম ছিল, উনি আইসিবিতে জব করতেন আর এমনি রেডিও টেলিভিশনে নাটক করতেন, আচ্ছা। নাট্যশিল্পী ছিলেন আর কি। বাড়ি হলো টাঙ্গাইল আর আমার বাড়ি ময়মনসিং। আর আমার এক ছেলে এক মেয়ে, মেয়েটা আছে আমেরিকায়, নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওর দুইটা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। ওর মেয়েটা ওখানে আমেরিকায় গান করে টেলিভিশনে। আচ্ছা, আপনার মেয়ে বড়? হ্যাঁ, আচ্ছা। আর ছেলে ড্রাম বাজায়। আর ছেলে ছোট হলো, ছেলেও বিয়ে করেছে, ওরও একটা বাচ্চা আছে। বাহ। ও ব্রুভানাতে চাকরি করে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আচ্ছা। আর নাতি নাতনিরা তো লেখাপড়া করছে, তারাও সংস্কৃতির সঙ্গে আছে। বাহ। আমি মাঝে মাঝে এই গত বছর গিয়েছিলাম আমেরিকায়, থেকে আসলাম 4 মাস। ওখানেও যে আমি আবার ওই আমার নাতিদের সাথে অনুষ্ঠান করি, মানে সেই। দারুণ। ম্যাম, আপনার তো আসলে সমৃদ্ধ একটা জীবন, কর্মময় ছিলেন একটা সময়। এখন তো কাজের চাপ একটু কম, কিন্তু সাংস্কৃতিক পরিসরে আপনি সময় দিতে পারছেন। আমি যদি আপনার সেই সময়ে একটু ছোট্ট করে ফিরে নিয়ে যাই, সেটা হচ্ছে কর্মজীবন এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে কাজ করা, দুইটো আসলে আপনি পরিবারের সাথে ব্যালেন্স করেছেন কিভাবে? তখন হতো কি, প্রথম দিকে যেমন আমি যখন ইয়েতে যেতাম টিভিতে, হ্যাঁ, আমার মেয়ে বাচ্চাদের অনুষ্ঠান করতো টিভির, তো ওকে নিয়ে যেতে হতো। ওই সঙ্গে হয়তো আমি কোনো সময় রেকর্ডিং করলাম বা কারণ প্রথম দিকে অত বেশি অসুবিধা হতো না। আচ্ছা। কিন্তু যখন একটু সিনিয়র হয়ে গেলাম তখন সময়ও পাই না। আরেকটা হলো যে একটু তো জেলাসি থাকে মানুষের। হ্যাঁ, উনি তো এমনি দেশের বাইরে, আবার আমি কাজের জন্য অনেক দেশে গেছি, লন্ডন, তারপরে চায়না, থাইল্যান্ড, এরকম ট্রেনিং এর ব্যাপারে। উনি এমনি বিদেশে যায় বেশি, তারপরে আবার অফিসে থাকে না, এই করতে করতে কিছুটা কমে আসলো। কিন্তু ডিপার্টমেন্টাল অনুষ্ঠানগুলিতে তখন করতাম না এগুলি। তার মানে আপনার কাজের পরিসরই আপনাকে আসলে এই বিষয়ে সহযোগিতা কিছুটা করেছে। থামাতে হয়েছে মাঝখানে। পরে আবার রিটায়ারমেন্টের পর থেকে আবার আমি এখন মানে ফুল বিরতি নিয়েও হলো আসলে যে চায় সে সবকিছুই করতে পারে। তবে ওই ম্যানেজটা নিজেদের করে নিতে হয়, প্রত্যেকটা অধ্যায় আসলে নিজের হাতে হয় আর কি এগুলো। একদমই তাই। আমরা আসলে একটা চমৎকার রাঙা সকাল কাটিয়েছি একদম। এবং অনেক সমৃদ্ধ হয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনার জন্য সবসময় অনেক শুভকামনা থাকলো। তোমাদেরকেও ধন্যবাদ, আর আমাকে ডাকার জন্য মাছরাঙ্গা টেলিভিশনকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।